অনেকদিন পরে ইচ্ছা হলো ফুটেজ খাওয়ার জন্য স্টুডিওতে চলে আসলাম। আর স্টুডিওতে আসার পরে কিছু মনিটর রিভিউ করার পরে দেখি যে আর কোনো মনিটর অবশিষ্ট নাই। সো আমার হাতে ধরায় দেওয়া হলো একটি এসএসডি। অ্যান্ড এসএসডি এর ব্র্যান্ডটা দেখি মনে পড়লো, আরে এরা তো দেখি মনিটর বাইর করে, বাট এদের যে এসএসডি লাইন আপ আছে এটা আমিও ফার্স্ট টাইম জানলাম। আরো যেটা জানতে পারলাম যে এসএসডি মার্কেটে তাদের এই প্রথম এসএসডি লাইন আপ দিয়ে তারা এসএসডি মার্কেটে নিজেদের যাত্রা শুরু করতে যাচ্ছে। ব্র্যান্ডের নাম হলো পিসি পাওয়ার। মনিটর রিভিউর ক্ষেত্রে আমার মুখে এই পিসি পাওয়ারের নাম শুনে অনেকে ত্যক্ত বা বিরক্ত হতে পারেন, সেই ক্ষেত্রে আবারও ত্যক্ত বিরক্ত করার জন্য পিসি পাওয়ারের একটা এসএসডি রিভিউ হবে। আজকের ভিডিওতে রিভিউ করব পিসি পাওয়ারের থান্ডারস্ট্রাইক সিরিজের এসএসডি লাইনআপ। এটা একটা জেন 3 সিরিজের এসএসডি। সো এটা কি ধরনের প্রাইস ব্র্যাকেটে আসছে এবং কম্পিউটার লিস্টে এটা কিভাবে কি স্ট্যান্ড করতে পারে এবং ফার্স্ট এসএসডি লাইনআপ হিসাবে এটা কেমন পারফর্ম করে সে ব্যাপারে বিস্তারিত আলাপ আলোচনা করা হবে আজকের রিভিউতে আছি আমি ফাহিম। মনিটর নাই আজকে, এসএসডি রিভিউ করতেছি, ফিরছি ইন্টার পরে। যদিও এখন আমার হাতে এই থান্ডারস্ট্রাইক সিরিজের 128 জিবি, 256 জিবি এবং 512 জিবি আছে, কিন্তু আমরা আজকে রিভিউ করব 1 টিবির ভ্যারিয়েন্টটা। বর্তমানে মার্কেটে পিসি পাওয়ার থান্ডারস্ট্রাইক 1 টেরাবাইট এসএসডি ভ্যারিয়েন্টের দাম 7000 টাকা। চলুন দেখে নেওয়া যাক 7000 টাকার আশেপাশে কম্পিটিশনে আর কি রয়েছে বা কম্পিটিটরে আর কি রয়েছে সেই সকল অপশনগুলো। অ্যাডলিঙ্ক S70 লাইট, যেটা কিনা 1 টেরাবাইট M.2 2280 PCIe NVMe SSD, যার সিকোয়েন্সিয়াল রিড রাইট স্পিড 3200 এবং 2600, যার প্রাইস 7000 টাকা। OCPC MFL 300 1 টেরাবাইট M.2 NVMe SSD, যার সিকোয়েন্সিয়াল রিড রাইট স্পিড 3300 মেগাবাইট পার সেকেন্ড এবং 3000 মেগাবাইট পার সেকেন্ড এবং প্রাইস 7200 টাকা। ট্রান্সেন্ড 1 টেরাবাইট 112S M.2 PCIe Zen 3 SSD, যার সিকোয়েন্সিয়াল রিড রাইট 1700 MB এবং 1400 MB, যার প্রাইস ধরা হয়েছে 7100 টাকা। ওয়েস্টার্ন ডিজিটাল গ্রিন SN350 1 টেরাবাইট M.2 NVMe Gen 3 SSD, যার প্রাইস 7500 টাকা। টিম MP33 Pro 1 টেরাবাইট M.2 PCIe Gen 3 NVMe SSD, যার সিকোয়েন্সিয়াল রিড রাইট স্পিড 3500 মেগাবাইট পার সেকেন্ড এবং 3000 মেগাবাইট পার সেকেন্ড এবং এর প্রাইস 7350 টাকা। Lenovo LN860 1 টেরাবাইট M.2 Gen 3 SSD, যার সিকোয়েন্সিয়াল রিড রাইট স্পিড 3500 এবং 3000, যার প্রাইস 7500 টাকা। HP EX900 Plus M.2 1 টেরাবাইট PCIe NVMe SSD, যার রিড রাইট স্পিড 3300 মেগাবাইট এবং 2700 মেগাবাইট, যার প্রাইস ধরা হয়েছে 7600 টাকা। মিফি MP300 G3 1 টেরাবাইট Gen 3 NVMe SSD, যার সিকোয়েন্সিয়াল রিড রাইট স্পিড 3300 এবং 3000, যার প্রাইস 7150 টাকা। সো কম্পিটিটর অ্যানালাইসিসে বুঝতেই পারছেন অনেক অপশন রয়েছে, অনেকগুলো এসএসডির নাম নিয়েছি এর মধ্যে। সো এবার দেখে নেওয়া যাক এর আনবক্সিং এ কি রয়েছে। আসলে এসএসডির বক্স কন্টেন্টে আসলে খুব একটা ফ্যান্সি কিছু থাকে না, জাস্ট স্ট্রেট আউট অফ দ্য বক্স আপনি এসএসডিটাই পাচ্ছেন। এখানেও তেমন ফ্যান্সি কিছু নাই, ডিরেক্টলি এসএসডিটা নিয়ে আপনার পিসিতে ইনসার্ট করেন বা ল্যাপটপে ইনসার্ট করবেন আর কি। তবে আনবক্সিং এর ক্ষেত্রে কোনো এক্সট্রা স্ক্রু দেওয়া হয় নাই, যেটা থাকলে হয়তো বা ভালো হতো, বা আলাদা করে কোনো রকম ইউজার ম্যানুয়ালও নেই। ইউজার ম্যানুয়াল থাকলেও বেটার হতো, বাট তারা প্রোভাইড করে নাই। ইট ইজ হোয়াট ইট ইজ। এসএসডিটা হাতে নেওয়ার পর দেখবেন এর উপরে পিসি পাওয়ারের একটি ব্র্যান্ডিং স্টিকার লাগানো। SSD M.2 2280 ফর্ম ফ্যাক্টরে তৈরি। স্টিকারটা উঠানোর পরে আমরা দেখতে পাই ডার্ক ব্লু কালারের পিসিবিতে একটি হোসিন গ্লোবালের কন্ট্রোলার চিপ এবং 4টা মেমোরি চিপ রয়েছে এবং এতে একটা রেড ব্লিঙ্কিং লাইট রয়েছে, যেটা কিনা এসএসডি তে রিড রাইট করার সময় ব্লিঙ্ক করে। এবারের কি ফিচার্স, এটি একটি PCIe Gen 3 SSD, যা NVMe 1.3 প্রোটোকলের, যার সিকোয়েন্সিয়াল রিড রাইট হচ্ছে 3100 মেগাবাইট পার সেকেন্ড এবং রাইট স্পিড 2100 মেগাবাইট পার সেকেন্ড, যা ইউজুয়াল Gen 3 SSD তুলনায় একটু লোয়ার সেগমেন্টেই পড়ে এবং এতে কোনো DRAM নেই। র্যান্ডম রিড স্পিড 142K IOPS এবং র্যান্ডম রাইট স্পিড 137K IOPS। এতে রয়েছে HMB বা হোস্ট মেমোরি বাফার সাপোর্ট, সেই সাথে বেসিক ফিচার গুলো রয়েছে। কন্ট্রোলার অ্যানালাইসিস যদি করতে হয় তখন এতে হিসন গ্লোবালের কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে, যার মডেল নাম্বার HG2283-N13-31। এই ব্র্যান্ডের কন্ট্রোলার আমরা সচরাচর দেখতেই পাই না এসএসডি মার্কেটে। সোফার একটা আনকমন কন্ট্রোলার এটা, এবং OEM ম্যানুফ্যাকচার বলে এর ডিটেলস এবং ডাটা পেতে আমাদের বেশ বেগ পোহাতে হয়েছে। কন্ট্রোলারটি একটি DRAM-লেস Gen 3 কন্ট্রোলার। এটি NVMe 1.3 পর্যন্ত সাপোর্টেড। এই কন্ট্রোলারটি ম্যাক্সিমাম 2 টেরাবাইট ক্যাপাসিটি পর্যন্ত সাপোর্ট করে থাকে। কন্ট্রোলারটি ক্লেম করা সিকোয়েন্সিয়াল রিড রাইট স্পিড আপ টু 33 মেগাবাইট পার সেকেন্ড এবং রাইট স্পিড 3200 মেগাবাইট পার সেকেন্ড এবং এর র্যান্ডম রিড স্পিড 142K
128K IOPS এবং 4K রাইট স্পিড 137K IOPS এবং এটি HMB সাপোর্ট করে থাকে। আপ টু 4টি চ্যানেলে মোট 16টি CE এনেবল করে ফ্ল্যাশ ট্রান্সফার রেট হচ্ছে 1200 MT/সেকেন্ড। এই কন্ট্রোলারটি 3D TLC সাপোর্ট করে থাকে এবং কন্ট্রোলারটি ONFI 4.2 এবং টগল 3.0 কম্প্যাটিবল। এছাড়াও সিকিউরিটি হিসাবে তো রয়েছে AES 128 256 বিট এনক্রিপশন সাপোর্ট, SHA 128 256 512 বিট এবং RSA 2048 বিট এবং আরো রয়েছে পাইরাইট সাপোর্ট। মেমোরি সেল অ্যানালাইসিস করতে গেলে আমরা তেমন একটা ডাটাই আসলে খুঁজে পাই না, যেহেতু এটা একটা OEM ম্যানুফ্যাকচার প্লাস হোসিন গ্লোবাল ব্র্যান্ডের একটি কন্ট্রোলার। সো এখানের মেমোরি অ্যানালাইসিস করার জন্য আমরা যেরকম টেস্ট চালাই সেক্ষেত্রে আমরা তেমন একটা ডাটা খুঁজে পাইনি। সো এক্ষেত্রে আমরা এর ফ্ল্যাশ টুলও খুঁজে পাইনি, যার কারণে যে সেল ইনফরমেশন সেটা আমাদের কাছে আনঅ্যাভেলেবলি রয়েছে। এবার আসা যাক এর পারফরমেন্স টেস্টে Gen 3 SSD হিসাবে এটা কেমন পারফর্ম দিতে পারে সে ব্যাপারে কিছু বিস্তারিত দেখে নেওয়া যাক। পারফরমেন্স টেস্টগুলো আমরা মূলত 4 ভাগে বিভক্ত করেছি। প্রথমে হচ্ছে উইন্ডোজের বুট আপ টেস্ট, এরপর হচ্ছে রিড রাইট স্পিড, সিনথেটিক বেঞ্চমার্ক টেস্ট এবং সবশেষে এর টেম্পারেচার টেস্ট। তবে তার আগে এই SSDটি কোন সিস্টেমে টেস্ট করা হবে সে ব্যাপারে কিছু বিস্তারিত দেখে নেওয়া যাক। সিস্টেম স্পেক হিসেবে প্রসেসর আছে Ryzen 5 7600, মাদারবোর্ড হিসেবে MSI X670E গেমিং প্লাস ওয়াইফাই, র‍্যাম হিসেবে রয়েছে Kingston Fury Renegade 16GB DDR5 RAM, প্রাইমারি SSD হিসেবে রয়েছে T4Z540 Cardia Gen 5 SSD। মাদারবোর্ডের CPU এর সাথে কানেক্টেড 4টি M.2 স্লট রয়েছে, সবগুলাই CPU লেনের সাথে সংযুক্ত। এবার উইন্ডোজ বুট আপ টেস্ট, আমরা এই টেস্টটা করছি উইন্ডোজ 11 Pro ইনস্টল দিয়ে। বুট আপের সময় আমরা দেখছি যে বায়োস স্ক্রিন থেকে উইন্ডোজের ওয়েলকাম স্ক্রিন পর্যন্ত আসতে সময় লেগেছে প্রায় 4 সেকেন্ডের মতো। রিয়েল লাইফ ট্রান্সফারে SSD পারফরমেন্স কেমন হতে পারে এবার তা দেখে নেওয়া যাক। প্রথমে আমাদের T4Z540 2TB থেকে প্রিমিয়ার প্রো এর একটি পুরো 82GB এর ফাইল আমরা রিভিউ ইউনিট হিসেবে রাইট করে দেখি, যেখানে আমাদের সর্বোচ্চ 2.51 GB/সেকেন্ড বা 2570.24 MB/সেকেন্ডে স্পিড ছিল এবং সর্বনিম্ন 1.79 GB/সেকেন্ড বা 1832.96 MB/সেকেন্ডে এ ফাইলটি সম্পূর্ণ ট্রান্সফার করেছে এবং SSD এর অ্যাক্টিভ টাইম ছিল 42 থেকে 100% এবং এভারেজ রেসপন্স টাইম 25 মিলিসেকেন্ড থেকে 1859 মিলিসেকেন্ড ছিল। এরপরে আমরা উক্ত 82GB ফাইলটি আমাদের রিভিউ ইউনিট অর্থাৎ পিসি পাওয়ার থান্ডারস্ট্রাইক থেকে রিড করে সর্বোচ্চ 2.61 GB/সেকেন্ড এবং সর্বনিম্ন 1.24 GB/সেকেন্ড বা 1269.76 MB/সেকেন্ড স্পিডে ফাইলটি 41 সেকেন্ডে সম্পূর্ণ ট্রান্সফার হয়েছে এবং এই সময় SSD এর অ্যাক্টিভ টাইম ছিল বা SSD এর ইউসেজ ছিল 16% থেকে 100%, এভারেজ রেসপন্স টাইম ছিল 0.3 মিলিসেকেন্ড। এবার এটি 105GB 8K ব্ল্যাকম্যাজিক এর ফুটেজ ফাইল নিয়ে টেস্ট চালিয়ে দেখি। যখন এই ফাইলটা T4Z540 থেকে পিসি পাওয়ার থান্ডারস্ট্রাইকে রাইট করি তখন দেখতে পাই সর্বোচ্চ রাইট স্পিড 2.31 GB/সেকেন্ড বা 2365.44 MB/সেকেন্ড এবং সর্বনিম্ন রাইট স্পিড ছিল 2.03 GB/সেকেন্ড বা 2078.72 MB/সেকেন্ড। ফাইলটি ট্রান্সফার হতে মোট সময় লেগেছে 51 সেকেন্ডের মতো। এই ফাইল ট্রান্সফারের সময় ইউসেজ ছিল 26% থেকে 79% পর্যন্ত এবং এভারেজ রেসপন্স টাইম ছিল 131 মিলিসেকেন্ড থেকে 386 মিলিসেকেন্ডের মতো। এই ফাইলটি যখন ট্রান্সফার চলছিল একবারও স্পিড ড্রপ হয় নাই, পুরো কনসিস্টেন্ট ওয়েতেই এই স্পিডটা প্রোভাইড করছিল, এক্ষেত্রে একটা প্লাস বলাই যায় এই SSD। এবার আমরা উক্ত 105GB এর ফাইলটি আমাদের রিভিউ ইউনিট অর্থাৎ পিসি পাওয়ার থান্ডারস্ট্রাইক থেকে T4Z540 তে রিড করে দেখি, যেখানে সর্বোচ্চ 2.68 GB/সেকেন্ড বা 2744.32 MB/সেকেন্ড এবং সর্বনিম্ন 2.56 GB/সেকেন্ড বা 2621.44 MB/সেকেন্ডে ফাইলটি ট্রান্সফার হয় 40 সেকেন্ডে। এক্ষেত্রে এর অ্যাক্টিভ টাইম ছিল 98 থেকে 100% এবং এভারেজ রেসপন্স টাইম ছিল 0.3 মিলিসেকেন্ড। তবে এক্ষেত্রে তাদের ক্লেমকৃত যে রাইট স্পিড তার থেকে আমরা একটু বেটার স্পিডই পাচ্ছি, সেটা অবশ্য তারা তাদের স্পেক শিটে মেনশন করতে পারতো, এক্ষেত্রে তারা সেটা মেনশন করেনি। যদি এখানে অনেক ফর্ম ফ্যাক্টর রয়েছে আসলে ফাইল ট্রান্সফারের ক্ষেত্রে, বাট আমরা ইউজুয়াল থেকে একটু বেটার রাইট স্পিড পেয়েছি। এরপর আমরা SSD-টাকে ক্রিস্টাল ডিস্ক মার্ক 8 এ একটা বেঞ্চমার্ক টেস্ট চালিয়ে দেখি। পিসি পাওয়ার থান্ডারস্ট্রাইকে ক্লেম করা রিড এবং রাইট স্পিড যথাক্রমে 3100 MB/সেকেন্ড এবং 2100 MB/সেকেন্ড। আমরা যখন ক্রিস্টাল ডিস্ক মার্ক 8 এ টেস্ট নেই তখন দেখতে পাই সিকোয়েন্সিয়াল রিডার স্পিড 3241.98 MB/সেকেন্ড, অর্থাৎ এর ক্লেম করা স্পিড থেকে 142.98 MB/সেকেন্ড বেশি পাওয়া গিয়েছে এবং সিকোয়েন্সিয়াল রাইট স্পিড ছিল 2352.30 MB/সেকেন্ড, যা ক্লেম করা স্পিড থেকে 152.30 MB/সেকেন্ড বেশি ছিল। টেম্পারেচার টেস্টের ক্ষেত্রে বললে SSD তে আইডল অবস্থায় এর টেম্পারেচার ছিল 28 ডিগ্রি সেলসিয়াস এবং স্ট্রেস টেস্টে পৌঁছেছিল সর্বোচ্চ 54 ডিগ্রি সেলসিয়াস। Gen 3 এর SSD হিসাবে এই টেম্পারেচারটা একটু বেশি, ইউজুয়ালি আমরা আরেকটু কম টেম্পারেচার এক্সপেক্ট করছিলাম যখন এটা ফুল লোডে ছিল। তারপরও এটা যে 60 ডিগ্রি ক্রস করে নাই সেই দিক থেকে বিবেচনা করলে এই SSD টা যথেষ্ট সেফ, এক্ষেত্রে বার্ন হওয়ার বা কোনো রকম রিস্ক ফ্যাক্টর তেমন একটা থাকছে না। এবার আসা যাক
এই এসএসডি গুলোর ভ্যারিয়েশনের কথা। আমরা টেস্ট করছিলাম 1 টেরাবাইট ভার্সনটা নিয়ে। তারপরে এই এসএসডিটার 128, 256, 512 জিবি ভ্যারিয়েশন রয়েছে এবং এই ভ্যারিয়েশন গুলোর আলাদা আলাদা এন্ডুরেন্স রয়েছে। এই এন্ডুরেন্সের ব্যাপারে কিছু কথাবার্তা বলা যাক ভিডিওর এই সেকশনে। 128 জিবি এর এন্ডুরেন্স দাবি করা হচ্ছে 60 টিবিডব্লিউ, 256 এর এন্ডুরেন্স দাবি করা হচ্ছে 120 টিবিডব্লিউ, 512 জিবি এর এন্ডুরেন্স দাবি করা হচ্ছে 240 টিবিডব্লিউ এবং 1 টেরাবাইট ক্যাপাসিটি এর এন্ডুরেন্স দাবি করা হচ্ছে 480 টিবিডব্লিউ। এই হিসেবে বিবেচনা করলে এর এন্ডুরেন্সটা ওকেইশ বলা চলে। এক্ষেত্রে পিসি পাওয়ার এই এসএসডি গুলা 3 ইয়ার্স এর ওয়ারেন্টি সাপোর্ট প্রোভাইড করছে। এক্ষেত্রে আপনি যদি এই এসএসডির ওয়ারেন্টি শেষ করা পর্যন্ত ফুললি ইউটিলাইজ করতে যান, সেক্ষেত্রে আপনাকে প্রতিদিন 448.87 গিগাবাইট পার সেকেন্ডে রেগুলার রাইড করতে হবে। তাহলে আপনি এই যে এসএসডি রয়েছে তার এন্ডুরেন্সটা শেষ করতে পারবেন উইদিন ওয়ারেন্টি। সেক্ষেত্রে এই এসএসডিটা নর্মাল ইউসেজের জন্য ওকেইশ বলা চলে, কিন্তু যারা হেভি ফাইল নিয়ে কাজ করেন এবং হেভি ফাইলের ট্রান্সফার ডে টু ডে তে করা হয় তাদের জন্য এই এসএসডিটা একটু রিস্কি হতে পারে। সেই ক্ষেত্রে অন্য এসএসডি দেখার পরামর্শ থাকবে। এবার প্রাইস এবং ওয়ারেন্টি সাপোর্ট নিয়ে একটু আগে কথা বললাম। তারা 3 বছরের ওয়ারেন্টি প্রোভাইড করছে এবং প্রাইসের ব্যাপারে যদি কথা বলতে হয়, তারা 120 জিবি ভ্যারিয়েন্টের দাম শুরু করেছে 1900 টাকা থেকে, 256 ভ্যারিয়েশনের দাম 2400 টাকা, 512 জিবি ভ্যারিয়েশনের দাম 4200 টাকা এবং 1 টেরাবাইট বা আমাদের রিভিউ ইউনিট হিসেবে যেটি ছিল তার দাম 7000 টাকা। এক্ষেত্রে কস্ট পার জিবি কাউন্ট করতে গেলে এর 128 জিবি যে ভ্যারিয়েশন রয়েছে তার কস্ট পরে 14 টাকা 84 পয়সা, 256 জিবির ক্যাপাসিটি এর কস্ট পার জিবি পরে 9 টাকা 37 পয়সা, 512 জিবি এর ক্যাপাসিটির কস্ট পার জিবি পরে 8 টাকা 20 পয়সা এবং 1 টেরাবাইট ক্যাপাসিটির কস্ট পার জিবি পরে 6 টাকা 83 পয়সা, যেটা এভারেজে ক্যালকুলেশন করলে ঠিকঠাকই বলা চলে। এবার আসা যাক এই এসএসডিটার ভালো এবং খারাপ দিকের ব্যাপারে। প্রথমে ভালো দিকের কথা বলতে গেলে এর প্রাইসের ব্যাপারে কথা বলতে হয়। বর্তমানে জেন 3 এর মার্কেটে যত রকম এসএসডি রয়েছে, স্পেশালি 1 টেরাবাইট মার্কেটে বা অন্যান্য ভ্যারিয়েশনের মার্কেটের কথা যদি বলতে হয়, সেক্ষেত্রে এই সিরিজটি অনেকটা ভালো দামই অফার করছে। সোফার প্রাইস পার রেশিওতে এর দামটা যথেষ্ট ভালোই বলা চলে। এক্ষেত্রে ট্রান্সফার স্পিডের কথাবার্তা যদি বলা হয়, ট্রান্সফার স্পিড যথেষ্ট স্টেবলই ছিল, তেমন কোনো স্পিড ড্রপ হয় নাই। সো ওভারঅল একটা স্টেবল স্পিড পাচ্ছেন এই সিরিজের এসএসডি থেকে। এবং থার্ড পয়েন্ট, টেম্পারেচার একটু বেশির দিকে হলো, টেম্পারেচারটা 60 নিচে। সো এটাকে খুব একটা বাজে বলা যায় না, টেম্পারেচারটা মোটামুটি অ্যাকসেপ্টেবল রেঞ্জেই রয়েছে। সো সেই হিসাবে এটাকে ওকেইশ হিসাবে বা এর ভালো সাইড হিসাবেও ধরা যেতে পারে। যদিও এটা ডিপেন্ড করে আপনার কেসে যদি এয়ার ফ্লো একটু এদিক ওদিক হয় বা একটু খারাপ হয়, সেই ক্ষেত্রে টেম্পারেচারটা একটু ভ্যারিয়েশন হতে পারে। আমরা যে সিস্টেম টেস্ট করেছিলাম সেটা বলতে গেলে একটা ওপেন টেস্ট বেঞ্চই ছিল। এন্ড টেম্পারেচারের কথা বলতেই এটা চলে আসে যে এটা এর খারাপ দিক, টেম্পারেচারটা আরেকটু কন্ট্রোলেবল সাইডে হলে ভালো হতো। এন্ড যেটা একটু আগে বলছিলাম যে আপনার সিস্টেমের যদি ওভারঅল টেম্পারেচার একটু বেশি হয়ে থাকে, সেটা এই এসএসডির যে টেম্পারেচার সেটাকেও কিছুটা হলেও এফেক্ট করতে পারে। সো এই টেম্পারেচারটা যদি আরেকটু কম হলে ভালো হতো, 54 ডিগ্রি থেকে একটু কম হলে ভালো হতো। যদিও এই 54 ডিগ্রিটা আসলে ফুল স্ট্রেস টেস্টে মোস্ট অফ দ্য কেসে সবাই এসএসডিতে সবসময় 100% লোড বা স্ট্রেস টেস্ট দিয়ে রাখবে না, বাট স্ট্রেস টেস্টে এই টেম্পারেচারটা যদি আরেকটু কম হতো সেক্ষেত্রে বেটার হতো আর কি। এর বাইরে তেমন একটা খারাপ সাইড বলতে নেই এসএসডির প্যাকেজিং হয়তো বা আরেকটু বেটার বা একটু ইউনিক হতে পারতো, সেক্ষেত্রে হয়তো বা প্যাকেজিং এর জন্য এটার ওভারঅল প্রাইসও বেড়ে যেত। এন্ড প্রাইসের কথা যদি বলতে হয়, এটা যথেষ্ট ভালো প্রাইসেই আসছে, ওভারঅল মার্কেটে কম্পিটিশন দেওয়ার মতো একটি প্রাইসেই আসছে। সো এই এসএসডি আসলে কাদের জন্য? এই এসএসডি তাদের জন্য যারা মূলত টুকটাক ফাইল রাখার জন্য কোন একটা এসএসডি ইউজ করবেন এবং তার জেন 3 তেই কাজ চলে যাবে, তেমন একটা বড় ফাইল ট্রান্সফার করা লাগবে না ডে টু ডে তে, বা আপনি এডিটিং বা বড় বড় ফাইল নিয়ে রেগুলার ট্রান্সফার করবেন না, সেই ক্ষেত্রে হতে পারে এই এসএসডি গুলো একটা ভালো অপশন। অন্যদিকে আপনার যদি রেগুলার বেসিসে বড় বড় ফাইল নিয়ে কাজ করা হয়, সেই ক্ষেত্রে অন্য অপশনগুলো দেখার সাজেশন রইল। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম। অলসো এই ভিডিওতে রেদওয়ানকে শাউট আউট না করলেই না, যদিও রেদওয়ান আমাদের এসএসডি লাইন আপ নিয়ে অনেকদিন ধরে কাজ করেছে এবং তাকে আমরা জানাতে চাই শুভকামনা তার ফিউচার আপকামিং ডেজগুলোর জন্য। সো শাউট আউট টু রেদওয়ান, ইনশাল্লাহ ভালো থাকবা যেখানেই থাকবা।